প্রিয় দর্শক, বর্তমানে বিশ্বজুড়ে সবচেয়ে বড় ঘাতক ব্যাধি হচ্ছে হৃদরোগ। এই হৃদরোগীদের সিংহভাগ অকাল মৃত্যুর শিকার হন, যা আমরা চাইলে সহজেই প্রতিরোধ করতে পারি। আমাদের মনে রাখা দরকার, যে কোনো অসংক্রামক রোগ চিকিৎসার চাইতে প্রতিরোধ করা বেশি গুরুত্বপূর্ণ। আজকে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করব। দর্শক, শুভেচ্ছা জানিয়ে শুরু করছি মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। সাথে আছি আমি ডাক্তার শর্মিলা হুদা শাওন। আপনাদের সুস্বাস্থ্যের প্রতি লক্ষ্য রেখেই আমাদের এই আয়োজন। এই অনুষ্ঠানে আজ আমরা হৃদরোগের আধুনিক চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোন এবং SMS-এর জবাবে পরামর্শ দেওয়ার চেষ্টা করব। হৃদরোগের আধুনিক চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে আলোচনা করতে এবং চিকিৎসা পরামর্শ দিতে আজ আমাদের সঙ্গে আছেন স্কয়ার হসপিটালের ইন্টারভেনশনাল কার্ডিওলজি ডিপার্টমেন্টের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার মোহাম্মদ তৌহিদুজ্জামান MP। স্বাগত জানাচ্ছি আমাদের আজকের আলোচনা অনুষ্ঠানে। আপনাকে ধন্যবাদ। হৃদরোগের আধুনিক চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে আলোচনার পূর্বে আমরা একটু জেনে নিই যে হৃদরোগ আসলে কি, এটি কেন হয়। একটা পার্টিনেন্ট কোশ্চেন করেছেন। হৃদরোগ আসলে আমরা জানি যে আমাদের হার্ট এটা একটা মাংসপিণ্ড এবং এটা আমাদের মায়ের পেটে ইন্ট্রাউটেরাইন লাইফে এই হার্টের হৃদস্পন্দন শুরু হয় এবং যতদিন আমরা জীবিত থাকি, অর্থাৎ জীবন নিঃশেষ হওয়ার সময়ে আমাদের এই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়। এই প্রতিনিয়ত হৃদযন্ত্রের কাজের ভিতরে বিভিন্ন সময় বিভিন্ন রোগে আক্রান্ত হয়। যেমন আমরা বলে থাকি অ্যাডাল্ট এজে হাইপারটেনসিভ হার্ট ডিজিজ। অনেক ছোটোবেলায় আগের দিনে যখন আমাদের অ্যাফ্লুয়েন্সি ওরকম ছিল না, আমাদের আর্থসামাজিক অবস্থা অনেক খারাপ ছিল, আমরা আন্ডার নিউট্রিশনে ছিলাম, স্লাম এরিয়াতে একটা রোগ হতো রিউমেটিক হার্ট ডিজিজ, সেখান থেকে আমাদের রিউমেটিক ভালভুলার ডিজিজ হতো। দেন পরবর্তীতে যখন আমরা একটা অ্যাফ্লুয়েন্ট সোসাইটিতে আসলাম, মডার্ন সোসাইটিতে আসলাম, আমাদের এই যে প্রতিনিয়ত কায়িক পরিশ্রম কমে গেল, ওভার নিউট্রিশন বা স্থূলতা এবং আমরা আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল যখন আমরা অ্যাডপ্ট করলাম, তখন আমাদের ইসকেমিক হার্ট ডিজিজ, যেটা আগে মডার্ন ওয়ার্ল্ডে আমাদের ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিতে যেগুলো ছিল দেখা যায়, সেই রোগগুলো আমাদের ভিতরে চলে আসলো। এরপরে আমাদের কার্ডিওমায়োপ্যাথি একটা রোগ, সেটাও একটা হৃদরোগের কারণ। তারপরে নিউট্রিশনাল হার্ট ডিজিজ যেমন অ্যানিমিয়া, রক্তশূন্যতা, সেখান থেকে বেরি এই যে ভিটামিন বি ডেফিসিয়েন্সি, সেখান থেকেও হাই আউটপুট হার্ট ফেইলিওর হয়। তো কার্ডিওমায়োপ্যাথি একটা রোগ, ভালভুলার হার্ট ডিজিজ একটা রোগ। সুতরাং হৃদরোগের বিভিন্ন এন্টিটি আছে। সুতরাং হৃদরোগের এছাড়া মায়োকার্ডাইটিস, কখনো কখনো আমাদের অনেক সময় ভাইরাল ফিভার, প্রলং ফিভার অথবা শর্ট টার্ম ফিভার, কিন্তু ভাইরাস আমাদের মায়োকার্ডিয়ামকে অনেক ড্যামেজ করে, তখন যে রোগ হয় সেটাকে আমরা মায়োকার্ডাইটিস, সেটাও হৃদরোগের একটা কারণ। আচ্ছা, আপনার কাছ থেকে অনেকগুলো কারণ আমরা জানলাম। এর মধ্যে কিছু হয়তো আমাদের দর্শক আগে থেকেই টার্ম জানেন, কিছু টার্ম তাদের জন্য নতুন। আমি আপনার কাছে হার্ট ফেলিওর সম্পর্কে জানতে চাইবো যে আপনি বলছিলেন হার্ট ফেলিওরের কথাই। হার্ট ফেলিওর কি, আমরা কখন বলি? আচ্ছা, যে কোনো ফেলিওর মিনস ইনএবিলিটি টু পারফর্ম প্রপার ওয়ার্ক। আমাদের হার্ট যখন তার কর্মদক্ষতা সুচারুরূপে পালন করতে পারে না, ডিউ টু হার্ট মাসল ইটসেলফ প্রবলেম, তখন সেটাকে আমরা হার্ট ফেলিওর বলি। সাধারণতভাবে যেটা ধরে নেওয়া হয় যে হার্টের যখন আউটপুট, আমরা এটা ইজেকশন ফ্র্যাকশন বলি, যে হার্টের কন্ট্রাক্টিলিটি, পাম্পিং ক্যাপাসিটি যখন কমে যায়, তার জন্য আমাদের রক্ত পরিসঞ্চালন সারা দেহে কমে যায় এবং আমাদের লাংসে পানি জমে, শ্বাসকষ্ট হয়, গায়ে হাত পায়ে পানি আসে, তখন যে কন্ডিশন, তখন সেই অবস্থাকে আমরা হার্ট ফেলিওর বলে থাকি। আচ্ছা, এই হার্ট ফেলিয়ারের সাথে আরেকটা খুব প্রচলিত টার্ম আছে হার্ট অ্যাটাক। এটা সাধারণ মানুষ অনেকেই এটা বলেন যে বুকে ব্যথা, হার্ট অ্যাটাক হয়েছে, এবং এটা একটা সময় দেখা যেত যে যারা একটু বয়স্ক তাদের ক্ষেত্রে দেখা যেত, কিন্তু এখন বেশ কম বয়সেও এটা দেখা যাচ্ছে। তো এটার কারণ কি, হার্ট অ্যাটাক মানে কি, সেটা জানতে চাই। জি, আপনাকে ধন্যবাদ। আসলে হার্ট অ্যাটাক এটা একটা হার্টের অত্যন্ত সিরিয়াস টাইপ অফ প্রবলেম। এটা ইসকেমিক হার্ট ডিজিজ থেকে সাধারণত হার্ট অ্যাটাক হয়। হার্ট অ্যাটাকের মূলত কারণ হচ্ছে যখন আমাদের হার্টের নিজস্ব রক্তনালী আছে, যার মাধ্যমে হার্টের মাসলে রক্ত পরিসঞ্চালন হয় এবং সেখান থেকে হার্ট এনার্জি গেইন করে এবং হার্টের যে ইজেকশন ফ্র্যাকশন, কন্ট্রাক্টিলিটি, এটা মেনটেন করে।
তো এই রক্তনালীর ভিতরে যখন আথেরোস্ক্লেরোটিক প্লাক জমে, দ্যাট মিন্স যে রক্তনালী লুমেন যখন শুরু হয়ে আসে, সাধারণত এখানে চর্বি, কোলেস্ট্রল, তারপরে স্মুথ মাসল সেল, তারপরে হচ্ছে এন্ডোথেলিয়াল ইনজুরি, সেখান থেকে রক্ত জমাট হয়ে লেয়ার্ড বাই লেয়ার্ড হয়ে যখন কমপ্লিট অক্লুশন অফ দ্য লুমেন হয়, তখনই বুকে প্রচণ্ড ব্যথা অনুভূত হয়। এই কন্ডিশনকে আমরা হার্ট অ্যাটাক বলি। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা একটু তার কথা শুনি। জি, হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। জি, আমি মোহাম্মদ শহীদুল্লাহ বলছিলাম। আমার বয়স 60 বছর, জি। 61। আমি গত 16 এপ্রিল হার্ট অ্যাটাক করছিলাম। তো 20 তারিখ পর্যন্ত চিকিৎসা ছিলাম। এখন আমাকে বলা হয়েছে যে আপনি 1 মাস পরে এনজিওগ্রাম করবেন। এখন যে অবস্থা আছে এনজিওগ্রাম করা যাবে না। তো এখন আমার শারীরিক অবস্থা আসলে আমি খাওয়া দাওয়া খুব মানে হয়ে যায়, মানে খুব দুর্বল লাগে। জি, গরমে যাইতে পারি না বাইরে, মানে এই অবস্থা। এখন আমার করণীয়। শহীদুল্লাহ সাহেব, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা এই হার্ট অ্যাটাক নিয়ে আলাপ করছিলাম, এর ভিতরে দুর্ভাগ্যজনকভাবে আপনি হার্ট অ্যাটাকে আক্রান্ত হয়েছেন। আপনার কি ইকো পরীক্ষা হয়েছে? সেখানে ইকোতে ইজেকশন ফ্র্যাকশন, ইএফ, একটা 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 হার্টের একটা কার্যদক্ষতার একটা পরীক্ষা, ইএফ, এটা কত? ইজেকশন ফ্র্যাকশন কত আপনার? করতে করা হয় না, করা হয়েছিল যে ইসিজি করা হয়েছিল। আচ্ছা, আপনার একটা ইকো করে দেখা প্রয়োজন যে আপনার হার্টের কর্মদক্ষতা কেমন আছে। আপনি কি হসপিটালে ভর্তি হয়েছিলেন হার্ট অ্যাটাকের পরে? আপনার পেটে এক ধরনের ইনজেকশন দেওয়া হয়েছিল নাভির আশেপাশে? হ্যাঁ, আপনি কোন হসপিটালে ভর্তি হয়েছিলেন? আচ্ছা, এটা অত্যন্ত ভালো, উন্নত মানের হসপিটাল, সারা দেশের অনেক পেশেন্ট এখানে চিকিৎসা নেয়। তবে ইকো হওয়া তো খুবই অত্যাবশ্যক। আপনার হয়তো ইকো হয়েছে, আপনি একটু খেয়াল করবেন। না হলে ইকো হলো টিভির মতো স্ক্রিনে, একটা টিভিতে হার্টের ফাংশন এবং ভালভগুলা পরীক্ষা করা হয়। ওটা করা হয় না। আমার যে আরপিএস আছে 10.4, এসকিটিনিন 1, এনএ প্লাস 143, কে প্লাস 3.8, সিএল 105। আপনি অনুগ্রহপূর্বক আপনার যে ডাক্তার আপনাকে দেখেছে ওই প্রফেসর সাহেবের সঙ্গে আপনি যোগাযোগ করবেন এবং আপনি একটা ইকো পরীক্ষা করে ওনার সাথে যোগাযোগ করবেন, বা আপনার পছন্দের একজন হৃদরোগ বিশেষজ্ঞকে দেখাবেন। আর আপনি যেভাবে কথা বলছেন, আজকাল অ্যানজিওগ্রাম করার জন্য আমরা কখনোই কাউকে 1 মাস অপেক্ষা করতে বলি না। তাহলে নিশ্চয়ই কোনো কারণ আছে, অথবা আপনার প্রপার ইনভেস্টিগেশন এখনো পর্যন্ত হয়নি। আমরা গতকালকেও আমি হার্ট অ্যাটাকের সাথে সাথে অ্যানজিওগ্রাম করে আমরা সেই 100 ভাগ বন্ধ রক্তনালী খুলে সেখানে আমরা রিং পরিয়ে দিয়েছি। সুতরাং হার্ট অ্যাটাক করার পরে কারোর 1 মাস অ্যানজিওগ্রামের জন্য অপেক্ষা করার প্রয়োজন নেই, দ্যাটস ফর শিওর। আপনি দেখেন যে আপনার এটা কোথায় এই গ্যাপটা হচ্ছে। জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য আবারও ধন্যবাদ জানাচ্ছি। আমরা আলোচনা করছিলাম যে হার্ট অ্যাটাকের ব্যথা সম্পর্কে। এই হার্ট অ্যাটাকের ব্যথার একটা খুব সাধারণ একটা প্যাটার্ন আছে। আমি আপনার কাছে জানতে চাইব সেই প্যাটার্নটির কথা, যাতে আমাদের দর্শক যারা শুনছেন তারা যাতে বুঝতে পারেন যে এই ধরনের ব্যথা হলে এটা হার্ট অ্যাটাক হতে পারে। জি, আপনাকে ধন্যবাদ। এটা প্রচণ্ড তীব্র বুক ব্যথা, সাধারণত সেন্ট্রাল বলে, বুকের মাঝখানে হয়। স্কুইজিং, মনে হচ্ছে যে এটা চেপে ধরে রাখছে। কেউ কেউ বলে যে এটা আমার বুকটা ভার ভার লাগছে। আবার কেউ কেউ বলে যে এটা হাত দিয়ে নেমে আসতেছে। ভেরি রেয়ারলি আমরা এটা জ পেইন বলি, যে বুকের ব্যথা এটা কখনো কখনো আমাদের চোয়ালের দিকে, ইভেন কানের দিকেও পর্যন্ত যেতে পারে। তাছাড়া ইনফিরিয়র এমআইয়ের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সাধারণত এই ব্যথাটা আপার অ্যাবডোমিনাল বা এপিগ্যাস্ট্রিক রিজিয়নেও থাকতে পারে। তখন হার্টের ইনফিরিয়র মানে নিচের সারফেস, তো ওই ব্যথাটা নিচের দিকে রেডিয়েট করে, তখন আপার অ্যাবডোমিনাল ডিসকমফোর্ট হয়। এছাড়াও আমাদের কাছে অনেকে বলে যে আমার ব্যথা হচ্ছে না, বাট আমি চাপ অনুভব করছি, মনে হচ্ছে বুকে পাথর চেপে আছে, শ্বাসকষ্ট অনুভব হচ্ছে, প্যালপিটেশন হচ্ছে, বমির ভাব হচ্ছে, গা ঘামাচ্ছে। এই ধরনের উপসর্গ নিয়ে আমাদের কাছে সাধারণত হার্ট অ্যাটাকের পেশেন্ট প্রেজেন্ট করে। আচ্ছা, লক্ষণগুলো শুনলাম যেটা হার্ট অ্যাটাকের, মানে আমরা যেটা বলি যে টিপিক্যালি বুকে ব্যথা হলেই আমরা হার্ট অ্যাটাক বলি, আসলে তা না, আরও অনেক কিছু আছে এটার সাথে জড়িত। আমরা এটা নিয়ে কথা বলবো। আমাদের সাথে একজন দর্শক আছেন, কথা বলতে চাচ্ছেন, আমরা একটু তার কথাটা শুনি। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। জি। 2022 সালে আমার একটা হার্ট অ্যাটাক হয়েছিল।
তো আমি সাথে সাথে ময়মনসিংহ মেডিকেলে হৃদরোগ বিভাগে ভর্তি হই। তো তারা আমাকে নাভিগুড়া ইঞ্জেকশন দেয়, বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা করেন। করার পরে এখান থেকে আমাকে 5 দিন আমি ছিলাম। এরপরে আমাকে এনজিওগ্রাম করানোর জন্য পরামর্শ দেন। পরে আমি ঢাকা হৃদরোগ হাসপাতালে ভর্তি হই পরবর্তী সপ্তাহে। তো তারা আমাকে এনজিওগ্রাম করে বলছেন যে আপনার যে ব্লক আছে সেটা যেমন মেজর ফ্যাক্টর না, আমাকে প্রাথমিক কিছু ওষুধ দিয়ে ছেড়ে দেন, বলছেন যে আপনার ওষুধগুলি চলবে। এখন সমস্যা হচ্ছে যে আমার বুকের বাম পাশে এক ধরনের অস্বস্তি বোধ হয় এবং এক ধরনের গ্যাস জাতীয় চাপ অনুভব হয়, আর সাথে সাথে পায়খানার ব্যাগ হয়। আর পায়খানাটা হইলে শরীরটা স্বাভাবিক হয় এবং শরীর ঘাম দেয়। এবং এই অবস্থাটা দেখা যায় সপ্তাহে একদিনও হয়, 2 দিন হয়। হয়তো মুখটা আমি এটা থেকে বের হয়ে আসতে পারছি না, এটা কন্টিনিউ আমার অনবরতে চলছে। আর ওষুধ আমি যেগুলো খাই এটা হচ্ছে এনজিভেন্ট এমার ওইটা তো 2 বেলা খাই, আর একটা খাই আপনার ইকোস্পিন 75। আপনি কোলেস্ট্রল কমানোর ওষুধ খান না? কোলেস্ট্রল কমানোর ওষুধ দীর্ঘদিন খেয়েছিলাম, পরে ডাক্তারের কাছে যাওয়ার পরে ওনারা বলছেন যে আপনার আপাতত খাওয়াটা প্রয়োজন নেই। না, এটা কন্টিনিউ করতে হবে। আপনি লো ডোজে খেলেও খেতে হবে, কারণ আপনার যেহেতু একবার হার্ট অ্যাটাক হয়েছে, আপনি ভাগ্যবান। হার্ট অ্যাটাক হওয়ার পরেও আপনার ওরকম সিগনিফিক্যান্ট ব্লক নেই। আমরা এটাকে বলি যে রিভাস্কুলারাইজেশন, এটা হয়ে গেছে। রিক্যানালাইজড আর্টারি মানে বন্ধ রক্তনালী নাভিতে ইনজেকশন দেওয়ার জন্য খুলে গিয়েছে। আপনি ভাগ্যবান, আপনার রিংও লাগে নাই, অ্যাঞ্জিওপ্লাস্টি লাগে নাই, বাইপাসও লাগে নাই। কিন্তু আপনি যদি কোলেস্ট্রল ওষুধ না খান, তাহলে দীর্ঘমেয়াদে আপনার ওই রক্তনালীতে নতুন করে কোলেস্ট্রল জমে আবার হার্ট অ্যাটাকের ঝুঁকি বেড়ে যাবে। আপনি এটা কন্টিনিউ করবেন লো ডোজে, আর মাঝে মাঝে পরীক্ষা করে দেখবেন নিয়ন্ত্রণে আছে কিনা। জি দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা বুকে ব্যথার প্যাটার্ন সম্পর্কে আলোচনা করছিলাম এবং আপনি বলছিলেন যে হার্ট অ্যাটাকে এরকম একটা ধরন আছে যেখানে হয়তো বুকের আমাদের পেটের উপরের দিকে ব্যথা অনুভূত হয়, এবং সেক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে রোগী নিজে অথবা তার আত্মীয় স্বজন, যেটা আমরা বলি ওমিপ্রাজল জাতীয় কোনো ওষুধ খাইয়ে দেন, এবং এটাতে আসলে কাল বিলম্ব হয়, সময় নষ্ট হয়। এটাতে কি ক্ষতি হয়? আসলে এটা ভুল বশবর্তী হয়ে আমাদের মা বোনেরা বা আমাদের পেশেন্টরা যখন বুঝতে পারেন না যে হার্ট অ্যাটাক হয়েছে, ওনারা তখন বাসায় কেউ অ্যান্টাসিড বা প্রোটন পাম্প ইনহিবিটর, পিপিআই, ওমিপ্রাজল, পিসিমেপ্রাজল, র্যাবিপ্রাজল এই জাতীয় ওষুধ খান। এতে আসলে কালক্ষেপণ হয়। কারণ হচ্ছে যে হার্ট অ্যাটাক এই সমস্যাটা একান্ত হৃদযন্ত্রের নিজস্ব রোগ। এর সঙ্গে গ্যাস্ট্রিকের রোগের, আমাদের যে গ্যাস্ট্রিক আলসার বা পেপটিক আলসার, তার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সুতরাং ওনাদের কালো বিলম্ব না করে ওনাদের নিকটস্থ কোনো হসপিটালে যে একটা ইসিজি করা দরকার, ডাক্তারের পরামর্শ নেওয়া দরকার। যদি ডাক্তার সাহেব দেখে যে ওনার হার্ট অ্যাটাক হচ্ছে না, কখনো কখনো আমরা রক্তের একটা পরীক্ষা করি, ট্রপোনিনাই বা সিকেএমবি, ইসিজি, এগুলোর মাধ্যমেই আমরা 1 ঘন্টার ভিতরেই হার্ট অ্যাটাক নির্ণয় করতে পারি। ইসিজিতে তো ইমিডিয়েট চেঞ্জ আসে। আর তারপরেও যদি আমাদের কোনো সন্দেহ থেকে যায় যে হার্ট অ্যাটাক অনেক সময় দেরিতে পরিলক্ষিত হয়, রক্তের রিপোর্টটা ট্রপোনিন এটা ব্লাডে আসতে 1 থেকে 1.5 ঘন্টা সময় লাগে। তো 1-1.5 ঘন্টার ভিতর তো সিদ্ধান্ত হয়ে যাচ্ছে। তারপর ওনার গ্যাস্ট্রিকের ওষুধ। কিন্তু যদি হার্ট অ্যাটাক হয় তাহলে কি হয়, ওই রক্তনালী আস্তে আস্তে হার্ট অ্যাটাকের ইন্টেন্সিটি বাড়তে থাকে, হার্টের কর্মদক্ষতা কমে যায়, একসময় অ্যারিথমিয়া হবে, শ্বাসকষ্ট হবে। কালকে আমার কাছে একটা পেশেন্ট এসেছে, আমার রুমে কনসাল্ট করেছি, ব্যথা, আমি মনে করেছি হার্ট অ্যাটাক। ইসিজি করার 1 মিনিটের ভিতরে আমি বলেছি হার্ট অ্যাটাক হচ্ছে। ওনাকে 2-3 মিনিটে আমরা সিসিইউতে ট্রান্সফার করেছি, কিন্তু তার ভিতরে ওনার স্যাচুরেশন ফল করে 90%-এ চলে গেছে, উনি ফ্রাঙ্ক ফেইলোরে চলে গিয়েছে। ওনাকে অ্যানাস্থেটিস্ট এনেছি, আত্মীয় স্বজনকে বলেছি যে উনি কলাপস করে যাচ্ছে। ওই কলাপসিং কন্ডিশনে ওনাকে ক্যাথল্যাবে নিয়ে আমরা প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি করে দিয়েছি। 100% বন্ধ রক্তনালী ছিল এলএডিতে, 3.5 মিলিমিটার ভেসেল, ওখানে আমরা একটা 18 মিলিমিটার রিং দিয়ে সাথে সাথে ওই হার্ট অ্যাটাক আমরা প্রিভেন্ট করেছি, হার্ট অ্যাটাককে স্টপ করে দিয়েছি। রুগী আজকেও দেখে এসেছি, ভালো আছে। সুতরাং আমি আমাদের দর্শক সাধারণকে বলবো যে সমস্যা থাকতেই পারে, সমস্যার মাত্রা হয়তো অনেক সময় ওনারা বুঝতে পারেন না, বাসায় বসে কালক্ষেপ করেন, সেই ক্ষেত্রে ওনারা জটিলতার সম্মুখীন হন। ওনারা নিকটস্থ হসপিটালে যাবেন, অ্যাটলিস্ট একটা ইসিজি করবেন এবং ডাক্তারের পরামর্শ করবেন। ওমিপ্রাজল খেলে কোনো অসুবিধা হবে না, এটা গ্যাস্ট্রিক হয়তো কমবে। অনেক সময় কনফিউশন হয়, হয়তো আমরা কোনো কিছু একটা করার পরে নিজেদের একটা আত্মতৃপ্তির কারণে বলি যে না আমি এখন ভালো ফিল করছি, ভালো আছি, আমাকে ডিস্টার্ব করে না, আমি ঘুমিয়ে গেলাম। এমনও হয়েছে হার্ট অ্যাটাকের পরে 2 দিন ধরে বাসায় ছিল, কারণ কি বলেছে যে ওমিপ্রাজল খেয়ে, অ্যান্টাসিড খেয়ে তার ব্যথাটা কমে গিয়েছে, কিন্তু তার তো হার্ট অ্যাটাকই হয়েছে ইন দ্য লং রান। সুতরাং এটা একটা খুব একটা ভালো অভ্যাস আমি মনে করি না। হ্যাঁ, দে শুড কনসাল্ট নিয়ার বাই হসপিটাল।
নিশ্চয়ই আমি আশা করব যে আমাদের এই যে আপনি যেটা বললেন সেখান থেকে আমাদের দর্শক অবশ্যই আপনারা এই বিষয়ে সচেতন হবেন এবং যদি কোনো কারণে আপনাদের যেটা আমরা বলি যে বুকের মাঝখানে অথবা পেটের উপরিভাগে যদি কোনো ধরনের অস্বস্তি অনুভূত হয় তাহলে বাসায় বসে না থেকে আপনারা অবশ্যই যে কোনো নিকটস্থ, আপনাদের কোনো বড় হাসপাতালে যেতে হবে এরকম কোনো কথা নেই, যে কোনো নিকটস্থ আপনারা চিকিৎসা কেন্দ্রে যেতে পারেন এবং সেখানে সাধারণ একটি ইসিজিও যদি আপনারা করতে পারেন সেখানেও বলে দেওয়া যাবে যে আপনার হার্ট অ্যাটাক হচ্ছে কি না। এক্ষেত্রে আরেকটা বিষয় আমি আপনার কাছে জানতে চাইবো যে এই যে যখনই নাকি বোঝা যায় যে হার্ট অ্যাটাক হচ্ছে তখন চিকিৎসকের কাছে নিতেও কিছু সময় লাগে, অ্যাম্বুলেন্স জোগাড় করা কিংবা কারোর সাথে কনসাল্ট করা কিংবা বিভিন্ন কারণে। এই সময়টাতে পরিবারের আত্মীয় স্বজন যারা নাকি আছেন তাদের কি কিছু আসলে করণীয় আমি আছে মনে কি করি না? যে আপনি যাবত আমার কাছে যতগুলো প্রশ্ন করেছেন এটা সব থেকে ইম্পর্টেন্ট কোশ্চেন। তখন আমরা যদি সন্দেহ করি যে এই পেশেন্টের হার্ট অ্যাটাক হচ্ছে, তাহলে আগের দিনে আপনি খেয়াল করবেন যে আমাদের মাথা ব্যথার জন্য আমরা অ্যাসপিরিন জাতীয় ওষুধ বাসায় থাকতো, অ্যাসপিরিন, ডিসপ্রিন, এটা পানিতে গুলিয়ে আমরা খেতাম মাথা ব্যথার জন্য। সেই অ্যাসপিরিন জাতীয় ওষুধ যদি কাউকে খাইয়ে দেওয়া হয় 300 মিলিগ্রাম, অথবা আজকাল আশেপাশের দোকানে ফার্মাসিউটিক্যালস যে আমাদের একটা প্রোডাক্ট আছে ক্লোপিডগ্রেল, এই ক্লোপিডগ্রেল যদি মানে লোডিং ডোজ বলি আমরা 300 মিলিগ্রাম অ্যাসপিরিন অথবা যদি 600 মিলিগ্রাম ক্লোপিডগ্রেল এই ওষুধটা দেওয়া হয়, তাহলে হার্ট অ্যাটাকের ইন্টেন্সিটি মাত্রা অনেক কমে যায়। অনেক সময় এমনও হতে পারে যে এই ওষুধের প্রভাবে বন্ধ রক্তনালী পার্শিয়ালি ওপেন হয়ে যেতে পারে, অনেক জটিলতা থেকে রক্ষা পেতে পারে। আচ্ছা, আমাদের সাথে একজন দর্শক আছেন, আমরা তার ফোনটা নিই। হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, আমি কয়েকদিন আগে স্টপ করেছিলাম, এখন আমি রিং পরেছি, রিং পরানোর পরে এখন আমি চিন্তা শুয়ে থাকলে আমার এখন ওখানে ব্যথা পাই, চিন্তা শুয়ে থাকতে পারি না, আবার সাইডে শুয়ে থাকতে মানে ব্যথা হচ্ছে এবং চিমচিম করে ব্যথা করতেছে সবসময়। এখন আমি ওষুধ ঠিক মতো খাচ্ছি, কোলেস্ট্রলের ওষুধ খাচ্ছি এবং ইকোস্পিরিন খাচ্ছি, এখন কি করবো আমি? জি প্রিয় দর্শক, আপনাকে ধন্যবাদ। আপনি বললেন স্ট্রোক, আপনার কি বুকে ব্যথা হয়েছিল না ব্রেনে কোনো সমস্যা হয়েছিল? বুকে বুকে। হ্যাঁ, তো বুকে ব্যথা হলে এটা কখনোই স্ট্রোক বলবেন না, স্ট্রোক হার্ট অ্যাটাক হয়েছে। স্ট্রোক ব্রেনের রোগ। হ্যাঁ, আমি আপনাকে বলি আপনার চিকিৎসা যথাযথ হয়েছে, ডাক্তার সাহেব হয়তো প্রয়োজন মনে করে আপনাকে রিং পরিয়েছেন, এটাই যথাযথ চিকিৎসা। এছাড়াও বুকে অনেক কারণে ব্যথা হয়, আমরা বলি মাস্কুলোস্কেলেটাল পেন। সাধারণত আপনি এপাশ ওপাশ শোয়ার জন্য যে ব্যথা হচ্ছে সেই ব্যথাটা হয়তো হাড্ডি মাংসের ব্যথা থেকে হতে পারে। আপনি একজন অর্থোপেডিশিয়ান বা আপনার ডাক্তার সাহেবের সঙ্গে পরামর্শ করেন, উনি হয়তো সাধারণ একটা ব্যথার ওষুধ দিবে। হার্ট অ্যাটাকের ব্যথা বা রিং পরানোর পরে লেফট ল্যাটারাল বা রাইট ল্যাটারাল পজিশনে শোয়ার জন্য সাধারণত হার্টের ব্যথা হয় না, এটা চেস্ট ওয়ালের ব্যথার জন্য এরকম আপনি ফিল করেন। আপনি একজন ডাক্তারের পরামর্শ নেন, আপনি উপকৃত হবেন। জি দর্শক, আপনাকে ফোন দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে একটা মানুষের হার্ট অ্যাটাক হলে তার কাল বিলম্ব করা উচিত না এবং যখন নাকি থাকবেন তখন তার পরিবারের লোকজনদের কি করণীয়। তারপর উনি যখন হাসপাতালে আসেন তখন আপনারা কি করেন, কি কি ধরনের পরীক্ষা করেন? জি আপনাকে ধন্যবাদ। কোনো পেশেন্ট যখন আমাদের ইমার্জেন্সি রুমে যখন অ্যাটেন্ড করে তখন সাধারণত আমাদের ইমার্জেন্সি ফিজিশিয়ান অথবা কার্ডিওলজি স্পেশালিস্ট সাথে সাথে ওনাকে অ্যাটেন্ড করার পরে ওনার থেকে আমরা একদিকে ওনার যে ইতিহাস নেই আর কি, হিস্ট্রি ট্রেকিং করি, আর পাশাপাশি ওনার সাথে সাথে ইসিজি করা হয়, ওনার ব্লাড প্রেশার, পালস এগুলো চেক করা হয়। তারপরে আমরা রক্তের দু একটা পরীক্ষা করি, ট্রপোনিন এবং সিকেএমবি। আমি আগেই বলেছি এর মাধ্যমে হার্ট অ্যাটাক ডায়াগনোসিস করতে গেলে তিনটার ভিতরে দুইটা আমাদের ডেফিনেটিভ থাকতে হবে। একটা হলো চেস্ট পেইন থাকতে হবে, এটা সিমটোমেটিক, আমার পেইন আছে কম বেশি আমি এটা বলতেই পারি, কিন্তু যদি ট্রপোনিন পজিটিভ হয় চেস্ট পেইন আছে হার্ট অ্যাটাক, অথবা সে চেস্ট পেইন বলছে না কিন্তু তার ইসিজিতে হার্ট অ্যাটাকের লক্ষণ আছে, ফাইন্ডিংস আছে এবং তার ট্রপোনিন পজিটিভ, তাও সেটা হার্ট অ্যাটাক, তখন এই পেশেন্টকে ইমিডিয়েটলি আমরা সিসিইউতে ট্রান্সফার করি। তারপরে আমাদের একটা টাইম আছে গোল্ডেন আওয়ার, মানে ডোর টু নিডল টাইম। পেশেন্টটা আমাদের ডোরে আসার পর থেকে একে পাংচার করে একটা এই যে আধুনিক চিকিৎসা মানে প্রাইমারি অ্যাঞ্জিওপ্লাস্টি, এটা করার জন্য মানে ডোর টু বেলুন টাইম
এটা হচ্ছে আপনার 90 মিনিটস, 90 মিনিটের ভিতরে ওই পেশেন্টের প্রসিডিউর শুরু করে সম্পন্ন করতে হবে, তাহলে উনি টোটাল বেনিফিট পাবে। আমরা হার্ট অ্যাটাকের সময় বলি টাইম ইজ মাসল, যত তাড়াতাড়ি আমরা এই মায়োকার্ডিয়াল রিভাস্কুলারাইজেশন করতে পারবো, বন্ধ রক্তনালী খুলে দিতে পারবো, তত ওনার হার্টের ড্যামেজ কম হবে এবং ওনার কার্যক্ষমতা ফিরে পাবে, হৃৎপিণ্ড আগের অবস্থায় ফিরে যাবে। সুতরাং আমরা কোনোভাবেই টাইম ওয়েস্ট করতে চাই না এবং এই পেশেন্টকে ইমিডিয়েট অ্যাটেনশন দিয়ে, হ্যাঁ কখনো কখনো ওই পেশেন্টের হয়তো কার্ডিওজেনিক শকে থাকে, মানে ওনার প্রেশার নেই, ওনার হার্ট ফেইলিওরে চলে গিয়েছে, ওনার লাংসে পানি আসছে, ওনার নিউমোনিয়া আছে, অন্যান্য কোমরবিডিটিস আছে, ক্রিয়েটিনিন বেশি, সিকেডি আছে, তখন এই যদি কন্ট্রাইন্ডিকেটেড থাকে তখন আর এই চিকিৎসা করা যায় না। তখন আমরা কনজারভেটিভ ওয়েতে ওনাকে ধীরে ধীরে ফিট করে তারপরে ওনাকে আবার অ্যানজিওগ্রামের পর্যায়ে নিয়ে যেয়ে পরবর্তী ইলেকটিভ অ্যানজিওগ্রাম করে ইলেকটিভ অ্যানজিওপ্লাস্টি বা সিএবিজি সার্জারিতে পাঠানো হয়। আচ্ছা, আমাদের সাথে দর্শক আছেন একজন, আমরা তার কথা শুনি। Sure. হ্যালো দর্শক, আপনার পরিচয় দিয়ে প্রশ্ন করুন। হ্যালো, হ্যালো। আমার নাম সুমন, আমি শেরপুর থেকে বলছি। জি, আমি কার্ডিওমায়োপ্যাথি, আমার রোগ রোগ হলো কার্ডিওমায়োপ্যাথি। জি। প্রথম আমি হার্ট ফাউন্ডেশন দেখাইছিলাম, ওখানে আমার এন ব্লক এবং বেটা লক ছিল। তারপরে আমার হার্টের কার্যক্ষমতা 29% আইসা বলছিল। জি। পরে আমার এই উপজেলা মেডিকেলে দেখাইছিলাম এক ডাক্তার কার্ডিওলজিস্ট, উনি আমার ইকোস্পেন দিছে, বেটা লক কিনা বেটা লক না, ওই যে বালমোর জার্ডিয়ান, পরে এরকম ওষুধ দিতে। আমার এখন ভয় লাগে, মানে আমি নদী দেখলে পাহাড় দেখলে মানে বিল্ডিং দেখলে ভয় পাই। এখন আমার হাতের কার্যক্ষমতা 45 আসছে আর কি, 45 আর ছিল ওই যে 5 মাস আগে। এখন আমি কি করতে পারি? আমার আলহামদুলিল্লাহ, আমি আপনাকে একটু বলি, কার্ডিওমায়োপ্যাথি এই রোগটার অর্থ হলো যে হার্টের মাংসপেশি, এটা আমরা এতক্ষণ আলাপ করছিলাম রক্তনালীর রোগ, আর আপনার হার্টের মাসল মাংসপেশিটা দুর্বল হয়ে গেছিল, এই জন্য পাম্প করতে পারতো না, 29% ছিল। সেখান থেকে যে ভ্যালমোর যে ওষুধটা খাচ্ছেন, হ্যাঁ এটা খুবই ইম্পর্ট্যান্ট ওষুধ এবং খুবই ভালো ওষুধ। এই ওষুধ আপনার কর্মদক্ষতা আল্লাহর রহমতে এটা 45%-এ নিয়ে আসছে। আপনি এই ওষুধ কন্টিনিউ করবেন, কখনো ছাড়বেন না। এবং আপনাকে জার্ডিয়ান্স দিয়েছে, এটা হার্ট ফেলিওরের একটা ওষুধ, এটা ডায়াবেটিসেও কাজ করে। তো আমি যেটা দেখতে পাচ্ছি এই ওষুধগুলো চমৎকার ওষুধ, এটা কার্ডিওমায়োপ্যাথির অনেক ইমপ্রুভমেন্ট করে, কিন্তু ওষুধগুলো দামি। এখন দামের কারণে আপনি ওষুধটা বন্ধ করবেন না, কোনো কারণে যদি আপনার এটা খেতে অসুবিধা হয় তাহলে ওর বিকল্প ওষুধ আছে। সুতরাং আমার আপনার প্রতি পরামর্শ থাকবে ওষুধগুলো কন্টিনিউ করা। আর পাহাড়, নদী, ব্রিজ এগুলো থেকে ভয় পাওয়ার কোনো কারণ নেই। আপনার দুর্বল হার্ট তো সবল হয়ে গেছে, 29 থেকে 45%, অনেক ইমপ্রুভমেন্ট হয়েছে, প্রায় 50% বেড়ে গেছে। আপনি ভয় পাবেন না, আপনি সাহস রাখবেন এবং আল্লাহকে স্মরণ করবেন, ডাক্তারের শরণাপন্ন হবেন, ওনার ফলো আপে থাকবেন। ওনারা আপনাকে খুব সুন্দর চিকিৎসা দিয়েছে, আমি আপনার চিকিৎসায় অত্যন্ত খুশি হয়েছি। আপনি ভালো থাকবেন। জি দর্শক, আপনাকে ফোন দেবার জন্য ধন্যবাদ। আমরা আলোচনা করছিলাম যে আপনারা কি কি পরীক্ষা করে থাকেন। এর মধ্যে আমাদের একজন দর্শককে আপনি বলছিলেন যে ইটিটি করা হয়েছে কিনা, ইটিটি বিষয়ে জানতে চাচ্ছিলেন। এই ইটিটির গুরুত্ব কতখানি? জি, ইটিটি এটা পুরা অ্যাব্রিভিয়েশনের মানে টার্মিনোলজি হচ্ছে এক্সারসাইজ টলারেন্স টেস্ট। মানে একজন সুস্থ সমর্থ মানুষ সে কতটুকু এক্সারসাইজ উইদাউট এনি সিমটম, চেস্ট পেন, শ্বাসকষ্ট এবং অ্যাবনর্মাল প্যালপিটেশন ছাড়া করতে পারে, ওনার ফাংশনাল ক্যাপাসিটি কত, এর জন্য আমরা ইটিটি করি। ইটিটি করার মাঝখানে তখন যাদের হার্ট কম্প্রোমাইজ থাকে, হার্টে ব্লক আছে বা হার্টের রুগী, ওনাদেরকে দেখা যায় যে ইসিজিতে চেঞ্জ আসে। আমরা বলি এসটি ডিপ্রেশন, টি ইনভার্সন, প্যালপিটেশন, অ্যাবনর্মাল অ্যারিথমিয়া আসে, তখন আমরা ধরি যে এই ব্যক্তির মানে হৃদরোগ আক্রান্ত। সুতরাং ইটিটির একটা ডায়াগনস্টিক ভ্যালু আছে, আর একটা হলো প্রগনোস্টিক। সাপোজ কারোর হার্ট অ্যাটাক হয়ে গিয়েছে, কিন্তু উনি এতটা 8 মিনিট ইটিটি করতে পারে, 8 মিনিট ব্যায়াম করতে পারে বা 9 মিনিট ব্যায়াম করতে পারে, মানে ওনার ফাংশনাল অ্যাসেসমেন্ট অনেক বেড়ে গিয়েছে। হার্ট অ্যাটাকের সময় উনি দুর্বল ছিলেন, এখন উনি আস্তে আস্তে পর্যায়ক্রমে স্বাভাবিক জীবনে ফেরত আসছেন। সুতরাং ইটিটি গট বোথ ডায়াগনস্টিক অ্যান্ড প্রগনোস্টিক ইম্পর্টেন্স। সেই জন্য এটা আমাদের কার্ডিওলজিস্টের জন্য এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ টেস্ট। আমরা অনেক পেশেন্টকে এই পরীক্ষা করে থাকি। আচ্ছা, আরেকটা বিষয় কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, এটা সম্পর্কে কিছু বলুন। কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন এটা একটা প্রসেস, এটা একটা পদ্ধতি, মানে ইটস ইনভেসিভ প্রসিডিওর। আসলে ক্যাথ ল্যাব, আমরা যে আমাদের কার্ডিওলজিস্টরা যে অপারেশন রুমটা ইউজ করে কার্ডিওলজিস্টরা, এটাকে বলে ক্যাথ ল্যাব, ক্যাথেটারাইজেশন ল্যাব। এটা লম্বা লম্বা ফাঁপা হলো টিউবের মাধ্যমে আমরা হাতের মাধ্যমে অথবা পায়ের মাধ্যমে এই লেন্থ, একটা বিভিন্ন লেন্থের হলো টিউব নিয়ে হার্টে এঙ্গেজ করে অ্যানজিওগ্রাম বা অ্যানজিওপ্লাস্টি করি বা বেলুনিং করি
বা আরও অন্যান্য প্রসিডিওর করি, ক্যাথেটার ইনডিউস যে সমস্ত পরীক্ষা করা হয় একে ক্যাথেটারাইজেশন বলা হয়। আচ্ছা, আমাদের আজকের যে বিষয় যে আধুনিক চিকিৎসা, এই আধুনিক চিকিৎসার অবশ্য একটি কথা আপনি বলেছিলেন কিছুক্ষণ আগে। তো ওভারঅল আসলে আধুনিক চিকিৎসা বলতে আমরা কি বুঝি? জি, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি দেখেন যে যুগের পরিক্রমায় আমরা প্রতিদিন আধুনিকতার ছোঁয়া পাচ্ছি। আমরা যখন স্টুডেন্ট ছিলাম, একটু আগে একজন পেশেন্ট বলেছেন যে 1 মাস পরে অ্যানজিওগ্রাম করা হতো, 1.5 মাস পরে। তখন এরকম একটা ভীতি কাজ করতো যে হার্ট অ্যাটাক হয়েছে, সে দুর্বল হার্টের উপরে যদি আমরা কোনো অ্যাসল্ট, ফার্দার কোনো ইনভেসিভ প্রসিডিউর করি, হার্টটা হয়তো আরও অ্যাসল্টেড হবে। কিন্তু আসলে তা না, আমরা এখন সাথে সাথে অ্যানজিওপ্লাস্টি করি। আগের দিনে বুক কেটে অনেক বড় সার্জারি করা হতো, অনেকে ভয় পেত, অনেকে ভয়ে এই সার্জারির ভয়ে করতো না, নর্মাল কনভেনশনাল সিএবিজি সার্জারি। এখন মিনিমালি ইনভেসিভ কার্ডিয়াক সার্জারি করা হয়। এর অর্থ হইল যে এই যে এসডি, এখন কসমেটিক সার্জারি করা হয়, পুরা বুক না কেটে, যদি ফিমেল হয় ইনফ্রামেমারি মানে তার ব্রেস্টের নিচে দিয়ে একটা ইনসিশন দিয়ে, কখনো দেখাও যায় না, কেউ টেরও পায় না যদি ব্রেস্টকে এলিভেশন করা না হয়। ঠিক একইভাবে একটা হোল তৈরি করে এক সাইড থেকে, এই আমরা অ্যাক্সিলারি লাইন থেকে বা মিড লাইন পুরা হাড়টা না কেটে ওপেন না করে, তাহলে আমরা এন্ডোস্কোপিক সার্জারি করি। এগুলো হচ্ছে মডার্ন সার্জারি। প্লাস আমরা এখন যে সমস্ত ইনডিটারমিনেট লেশন আছে, যে একটা অ্যানজিওগ্রাম করার পরে আমার কাছে সন্দেহজনক মনে হচ্ছে যে এই ব্লকটা কি এটা সিগনিফিক্যান্ট না সিগনিফিক্যান্ট না, এর জন্য আমরা ইন্টারভাস্কুলার আল্ট্রাসাউন্ড একটা পরীক্ষা করি, করে আমরা লেশন সিগনিফিক্যান্স, লেশন ক্যারেক্টারিস্টিক্স, যেখানে ক্যালসিয়াম আছে কিনা, থ্রম্বাস আছে কিনা, ডিসেকশন আছে কিনা, কখনো কখনো এই ব্লকের আগে এবং পিছে আমরা এটা গ্রেডিয়েন্ট আমরা করি, আমরা এফএফআর বলি, ফ্র্যাকশনাল ফ্লো রিজার্ভ, বা আইভিআর। হ্যাঁ, এই সমস্ত বিভিন্ন আধুনিক প্রযুক্তিগুলো ব্যবহার করি বলে আমরা বলি যে হৃদরোগের এখন অনেক মডার্ন চিকিৎসা এসেছে। কখনো কখনো রক্তনালীর গায়ে ক্যালসিয়াম জমে পাথরের মতো, বেলুন এক্সপ্যানশন হয় না, বেলুন না খুললে আমরা স্টেন্ট ট্র্যাক করতে পারি না, স্টেন্ট যে একটা জায়গায় আমরা পরাবো সেই জায়গায় যদি স্টেন্ট আমরা ক্যারি করে নিয়ে যাইতে না পারি, সেখানে তো ডিপ্লয় করতে পারবো না। সুতরাং একটা রোটেশনাল আর্থ্রেক্টমি, একটা ডায়মন্ড বার, এটা মিনিটে 1,60,000 বার, 1,40,000 বার স্পিন করে ওই ক্যালসিয়াম কেটে ওই জায়গাকে সফট করে আমাদের অ্যাডিকুয়েট স্পেস করে দেয়। সুতরাং এই সমস্ত ইনভেসিভ প্রসিডিওরগুলো আমরা ইফিশিয়েন্টলি অ্যান্ড ইফেক্টিভলি স্মার্টলি করতে পারি বলে আমরা এখন বলি যে হার্ট অ্যাটাকের মডার্ন চিকিৎসা আমাদের দেশে সম্ভব হচ্ছে। আপনারা জানেন যে একসময় এদেশের 80% রোগী, হৃদরোগী বিদেশে যেত চিকিৎসা করতে। আমি মনে করি যে এখন 80 থেকে 90% রোগী আমাদের দেশে আমরা হৃদরোগের উন্নত এবং আধুনিক প্রযুক্তিগত চিকিৎসা দেওয়া সম্ভব এবং আমরা দিচ্ছি। এরপরেও কিছু লোকজন যাদের আমাদের প্রতি ফেইথ কম, অথবা ওনারা অ্যাফ্লুয়েন্ট, অথবা একথাও সত্যি যে আমরা সব ধরনের চিকিৎসা এখনও প্রোভাইড করতে পারি না, সেই 3 to 5% কেসে তারা হয়তো রিয়েল নিডের কারণে যায়। বাট হ্যাঁ, উই আর এবল টু গিভ আওয়ার ট্রিটমেন্ট at highest level, at tough level, up to 95 to 97% in this country with our cardiologist. জি, নিশ্চয়ই এটি আমাদের জন্য অত্যন্ত আশার কথা। আপনি কথার একটি পর্যায়ে স্টেন্টিংয়ের কথা বলছিলেন, যে আপনাদের স্টেন্ট বসানো হয় এবং এটা কখন করা হয়, কাদের ক্ষেত্রে করা হয় তা জানতে চাই। আপনাকে ধন্যবাদ। হার্ট অ্যাটাকের পরে আমরা যে পরীক্ষাটা করি পেশেন্ট স্টেবল থাকা অবস্থায়, সেটা হচ্ছে করোনারি অ্যানজিওগ্রাফি। এই অ্যানজিওগ্রাফি করে যদি আমরা দেখি যে রক্তনালীতে মোর দ্যান 70%, 70 অ্যান্ড অ্যাবভ, আপ টু 99%, ইভেন 100% বন্ধ রক্তনালী, সেই পেশেন্টগুলা যদি ওনারা মেডিকেলি ফিট থাকে এবং ওনারা যদি এগ্রিয়েবল থাকে অ্যানজিওপ্লাস্টি প্রসিডিউরে যাওয়ার জন্য, আমরা যা কিছুই করি না কেন পেশেন্টকে এক্সপ্লেন করি যে আপনার রোগীর এই সমস্যা, এই চিকিৎসা করলে ভালো হবে। সাধারণত দেখা যায় যে যাদের 4-5টা ব্লক থাকে, স্টেন্ট ইজিলি করা সম্ভব না, অথবা 4টা স্টেন্ট করতে অনেক কস্ট ইফেক্টিভ হয় না, তখন ওনাদেরকে আমরা বাইপাসের জন্য পরামর্শ দিয়ে থাকি। কিন্তু যারা ইয়াং এজে থাকে, 1টা বা 2টা ব্লক আছে, এবং তাদেরকে আমরা তখন অ্যানজিওপ্লাস্টি করি। অ্যানজিওপ্লাস্টি হচ্ছে যে একটা গাইড ওয়্যার বলি আমরা, ওয়্যারের উপর দিয়ে আমরা একটা বেলুন নিয়ে যাই, নিয়ে ওইখানে যে ব্লকেজ এরিয়াটা থাকে ওটা পরিষ্কার করি, বেলুন ফুলিয়ে ওটা অ্যাডিকুয়েটলি আমরা ডাইলেট করি। অনেক সময় ওই ময়লা পরিষ্কারের মতো একটা ব্যাপার। তারপরে যখন অ্যাডিকুয়েট স্পেস হয়, ওখানে আমরা একটা মেটালিক স্লটেড টিউব দিই। এই টিউবটাকেই বলা হয় যে স্টেন্ট, করোনারি স্টেন্ট। এই স্টেন্ট সাধারণত মেডিকেটেড স্টেন্ট ইউজ করা হয় আজকালকার দিনে, আর বেয়ার মেটাল। আগের দিনে শুধু স্টেনলেস স্টিলের টিউব, তার উপরে কোনো মেডিকেশন থাকতো না। এই মেডিকেশনটাকে বলে অ্যান্টিপ্রলিফারেটিভ, মানে এখান থেকে যাতে ফার্দার রিস্টোনোসিস, নতুন করে ব্লকেজ তৈরি না হয়, সেই জন্য একটা ড্রাগ কোটিং থাকে, ড্রাগ কোটেড, ড্রাগ ইলিউটিং স্টেন্ট বলি আমরা। তো স্টেন্টের দাম মাশাআল্লাহ, এটা আমাদের বাংলাদেশ সরকার এখন
পর্যায়ক্রমে সব জায়গায় স্ট্যান্ডের দাম এটা একটা সর্বোচ্চ খুচরা মূল্য বেঁধে দিয়েছেন। আগে স্ট্যান্ডগুলো অত্যন্ত এক্সপেন্সিভ ছিল, 2.5 লক্ষ 3 লক্ষ টাকা। এখন আমরা এটা মধ্যম শ্রেণী থেকে শুরু করে নিম্ন শ্রেণী থেকে শুরু করে উচ্চ বিত্ত সবার জন্য এটা 60,000 টাকা স্ট্যান্ড মেডিকেটেড, এটা আমেরিকান অথবা আয়ারল্যান্ডের, এবং সর্বোচ্চ স্ট্যান্ডের দাম এখন আমরা যেটা ইউজ করি 1,35,000 টাকা। তাহলে এখন কারো আমাদের ইচ্ছা অনুযায়ী না এটা কোন জায়গায় লেশন, কী ধরনের লেশনের গুরুত্ব বুঝে যে এটা কি গলার কাছে ব্লক, না এটা বুকের কাছে ব্লক, না এটা পেটের কাছে হাতে পায়, মানে এটা কি পেরিফেরাল লেশন, পেরিফেরাল ডিজিজ, না এটা সেন্ট্রাল ডিজিজ, তার উপরে আমরা বলি। তারপরে আমরা অনেক মানুষকে বলি যে আপনি স্টেন্টটা ব্যবহার করবেন, উনি যদি অ্যাফোর্ডেবল হয় উনি ওইটা নেন, যদি না হয় তাহলে আমরা ওটা কম্প্রোমাইজ করে নেক্সট যেটা ওনার জন্য অ্যাফোর্ডেবল রেঞ্জে হয় সেটা করা হয়। আচ্ছা, তার মানে এই স্টেন্টিংয়ের আপনি যে স্টেন্টের মূল্যের কথা বললেন যে এটা সরকারের তরফ থেকে এটা বেঁধে দেওয়া হচ্ছে, সরকারি এবং বেসরকারি সব জায়গায় স্টেন্টের মূল্য এক, কিন্তু স্টেন্ট করতে যে প্রসিডিউর হসপিটাল স্টে সেখানে তারতম্য আছে। সরকারি হসপিটালগুলোতে হসপিটাল স্টে কম, সেখানে তাদের অ্যানজিওপ্লাস্টি চার্জ কম লাগে। প্রাইভেট হসপিটালগুলোতে তাদের ইনফ্রাস্ট্রাকচার এবং অন্যান্য কারণে তাদের হয়তো ওই স্টেন্ট করার যে টেকনোলজি, যে প্রক্রিয়া, প্রসিডিউর কস্টটা তার থেকে একটু বেশি, আচ্ছা, বা তুলনামূলকভাবে বেশি, আহামরি এরকম বেশি না। আচ্ছা, কেউ যদি এই স্টেন্টিংটা না করতে পারেন অথবা সামর্থ্য না থাকে সেক্ষেত্রে কি করা হয়, কিংবা উনি কি করতে পারেন? সাধারণত আমরা যখন ইন্ডিকেটেড তখনই স্টেন্ট করতে বলি। এখন সে নেই, সামর্থ্য নেই, তাহলে তো সেই ক্ষেত্রে উনি ওষুধের পরে থাকবেন। যখন উনি সামর্থ্যবান হবেন, টাকা পয়সা জোগাড় করে আসবেন, উনি তখন ইলেকটিভ স্টেন্টিং করবেন। কখনো কখনো এমন হয় যে আমরা হয়তো ভেবেছিলাম যে এত গুরুত্ব, মানে এত সিরিয়াস টাইপের ব্লকেজ ওখানে থাকবে না, 99% ব্লক থাকবে না, 100% ব্লক থাকবে না, তখন তো আমরা ওনাদেরকে বোঝানোর চেষ্টা করি যে ইমিডিয়েট ট্রিটমেন্ট না করলে পেশেন্ট ওনার কলাপস করার কন্ডিশন আছে, উনি পরবর্তী কমপ্লিকেশনে চলে যেতে পারে। বাট আমাদের তরফ থেকে কখনো প্রেশারাইজ করা হয় না, ওনাদেরকে এটা এক্সপ্লেন করা হয় যে এটা এখন করলে ভালো, না করলে ওনার এই জটিলতা হতে পারে, নাও হতে পারে। আচ্ছা, আরেকটা বিষয় জানতে চাইবো যে প্রতিরোধটা, এটা খুবই গুরুত্বপূর্ণ, এই সম্পর্কে কিছু বলবেন? আমরা যখন তথ্যচিত্রটা দেখতেছিলাম তখন ওখানে প্রতিরোধ সম্বন্ধে অনেক কিছু বলা হয়েছে। প্রতিরোধের ব্যাপারটা হচ্ছে কি কিছু আছে মডিফায়েবল ফ্যাক্টর, রিস্ক ফ্যাক্টর, মডিফায়েবল রিস্ক ফ্যাক্টর, নন মডিফায়েবল কি সেটা হলো মেল পারসন, ফিমেল পারসন, জেনেটিক্স, বংশ পরম্পরা, এগুলো আমাদের কোনো হাত নেই। বাট যেগুলো প্রতিরোধযোগ্য সেটা হচ্ছে আমাদের হাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে রাখতে হবে, উচ্চ কোলেস্ট্রল এটা নিয়ন্ত্রণে রাখতে হবে, আমাদের ডায়াবেটিসকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তারপরে হচ্ছে আমাদের যে সেডেন্টারি লাইফস্টাইল, আমরা যদি স্মোকিং করি, স্মোকিং সিজেশন করতে হবে, এটা কুইট করতে হবে। তারপরে আমাদের একটা শুদ্ধাচার, শুদ্ধ জীবনাচার এটা পালন করতে হবে, হ্যাঁ, কায়িক পরিশ্রম করতে হবে, এবং আমরা সর্বোপরি তৈলাক্ত এবং চর্বিযুক্ত খাবার যদি অ্যাভয়েড করি তাহলে ইনশাআল্লাহ হৃদরোগ থেকে আমরা অনেক দূরে থাকতে পারবো। নিশ্চয়ই। আমাদের হাতে আর বেশি সময় নেই, আমি চাইবো আমাদের দর্শকের উদ্দেশ্যে যদি আপনার কোনো পরামর্শ থাকে তাহলে তা দেবার জন্য অনুরোধ করছি। প্রিয় দর্শক এবং শ্রোতা মণ্ডলী, আজকের এই আমাদের অনুষ্ঠানটা অত্যন্ত ইন্টারঅ্যাক্টিভ হয়েছে, আমরাও কথা বলেছি, আপনারা অনেক ইম্পর্ট্যান্ট এবং অনেক সময় উপযোগী কোশ্চেন করেছেন। আমরা জানি আমাদের জীবন শুরু হয় হার্টের হৃদস্পন্দনের মাধ্যমে, ওয়ান লাইফ ওয়ান হার্ট। সুতরাং হার্টের পরিচর্যা করেন এবং হার্টের রোগ যাতে আমাদের না হয় সেই জন্য বিশেষ করে আজকাল আমাদের ছেলে মেয়েরা, ওদের খেলার জায়গা নেই, আমরা আজকাল কায়িক পরিশ্রম কম করি, অন্তত সপ্তাহে 5 দিন আমরা যদি 30 থেকে 45 মিনিট মুক্ত বাতাসে আমরা অ্যারোবিক এক্সারসাইজ বলি অথবা ব্রিস্ক ওয়াক, একটু জোরে হাঁটাহাঁটি করি, যে হাঁটাহাঁটিতে আমাদের গায়ের একটু ঘাম ঝরে, আমরা যদি মুক্ত বাতাসে আমরা যদি শ্বাস প্রশ্বাস নেই, আমাদের প্রেশার, ডায়াবেটিস, হৃদরোগ এবং ধূমপান এর থেকে যদি মুক্ত রাখি, পাশাপাশি আমাদের যদি কোনো রোগ হয়েই থাকে, এগুলা আমরা যদি মনে করি যে আমরা হার্ট অ্যাটাকে আক্রান্ত হচ্ছি বা আমাদের কোনো সন্দেহ থাকে, আমরা যেন বাসায় বসে কালক্ষেপ না করি, যেগুলো আমরা আলোচনায় অলরেডি আমরা বলেছি। আমরা নিকটস্থ হসপিটালে যাব, যে কোনো জায়গায় আজকাল ইসিজি করা যায়, সরকারি ব্যবস্থাপনায় করা যায়, বেসরকারি আশেপাশের হসপিটালে করা যায়। আমরা নিজেরা বাসায় বসে কোনো সময় নষ্ট করব না, তার কারণ হার্ট অ্যাটাকের পরে ওই যে আপনারা দেখলেন যে হার্ট অ্যাটাক হয়েছে, হার্টের হৃদস্পন্দন কমে গিয়েছে। হার্ট অ্যাটাক অত্যন্ত জটিল রোগ, আমাদের অনেক মানুষ, প্রায় 1/3 মানুষ হার্ট অ্যাটাকের ইমিডিয়েট পর এটা 72 আওয়ার্সের ভিতরে মৃত্যুবরণ করে। সুতরাং আমাদের অনেক অকাল মৃত্যুর কারণ হচ্ছে হার্ট অ্যাটাক। আমরা আগেই জেনেছি যে অসংক্রামক ব্যাধির 13% হচ্ছে এই হার্ট অ্যাটাক। সুতরাং
এই আমরা হৃদযন্ত্রের পরিচর্যা করি এবং নিজেরা সুস্থ থাকি, অপরকে সাহায্য করি এবং হার্টের কোনো ধরনের সিমটম হলে আমরা নিকটস্থ চিকিৎসকের পরামর্শ নেই এবং শুদ্ধ জীবন যাপন করি, হ্যাঁ, আল্লাহকে স্মরণ করি। পাশাপাশি আমাদের স্বাস্থ্য লাইফস্টাইল, আমরা স্বাস্থ্যবান যে গুড লাইফস্টাইল এটা মেনটেন করি, ইনশাল্লাহ আমরা হার্ট অ্যাটাক অনেকাংশে আমরা প্রিভেন্ট করতে পারবো এবং সুস্থ থাকতে পারবো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক ধন্যবাদ এবং মাছরাঙা টেলিভিশনকে অনেক ধন্যবাদ। দর্শক দেখছিলেন মাছরাঙা টেলিভিশনের সরাসরি সম্প্রচারিত স্বাস্থ্য বিষয়ক অনুষ্ঠান স্কয়ার হসপিটাল ডক্টর চেম্বার। আমরা চেষ্টা করেছি হৃদরোগের আধুনিক চিকিৎসা ও প্রতিরোধ সম্পর্কে আলোচনার পাশাপাশি আপনাদের সরাসরি টেলিফোনের মাধ্যমে পরামর্শ দিতে। আশা করি অনুষ্ঠানটি নিশ্চয়ই আপনাদের কোনো না কোনোভাবে কাজে লেগেছে। সবসময় সাথে থাকতে জয়েন করুন আমাদের ফেসবুক পেজে www.facebook.com/মাছরাঙা টেলিভিশনে। আজকের মতো বিদায় নিচ্ছি। সুস্থ থাকুন, মাছরাঙার সঙ্গেই থাকুন।